15 ফেব্রুয়ারি তারিখের মধ্যে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার কথা। কমিটিতে আইনজীবী, শ্রম অধিকার কর্মী, প্রজনন বিশেষজ্ঞ রয়েছেন। কি কি থাকতে পারে প্রতিবেদনে? নারীর অধিকার কর্মীদের চাওয়াই বা কি? আজ অন্য পক্ষে আলোচনা, নারী সংস্কার কমিশন নারীর প্রত্যাশা পূরণ করবে কি, এই বিষয়ে সঙ্গে আছেন নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্য হালিদা হানুম আক্তার এবং আছেন মেরি স্টোকস বাংলাদেশের অ্যাডভোকেসি লিড মঞ্জুন নাহার। স্বাগত আপনাদের দুজনকেই। 15 তারিখের মধ্যে আমি বলছি যে নারী বিষয়ক সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দেবে, যদিও আপনারা কাজ শুরু করেছেন অনেক দেরি করে। 2রা ডিসেম্বর যতদূর আমি মনে করতে পারি, অন্যান্য কমিশনগুলো আগে শুরু করেছে এবং তাদের অনেকে দিয়েও দিয়েছে জমা। আমি আসলে আপনাদের কাজের ধরনটা জানতে চাই, কারণ প্রতিবেদনে কি থাকবে সেই স্পেকুলেশন আমি করতে চাই না এবং আপনাকে আমি করতে বলবো না, কিন্তু আমি অন্তত এইটুকু চাই যে আপনারা সব তৃণমূলে কথা বলছেন কিনা এবং আপনি নিজে একজন প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞ, সেই বিষয়টি কতখানি এখানে গুরুত্ব পাচ্ছে সেই বিষয়টি একটু জানতে চাইব। নারী একটা ক্রস কাটিং, সব বিষয় যুক্ততা, সব কিছুর মধ্যে যুক্ত। আপনি সমাজে যেখানে যাবেন সেখানে নারী আছে, সেখানে নারীর ব্যবস্থাপনা আছে, নারীর প্রয়োজন আছে, নারীর যে রাইটস, নারীর যে চাওয়া, নারীর পাওয়া, নারীর যে অধিকার, সবটুকু জিনিস আছে ওখানে। তো সুতরাং আমাদের যে 10টা কমিশন হয়েছে তার মধ্যে যারা আগে পেয়েছেন এই কমিশনের ভার, আমরা যেটা করছি আমরা তাদের সঙ্গে কথা বলছি, তাদের সঙ্গে কনসালটেশন বলছি আমরা। এটা এক ধরনের কনসালটেশন। আর দ্বিতীয় কনসালটেশন হলো নারীর যত ধরন আছে, যেই সব জায়গায় নারীরা পার্টিসিপেট করে, কোথায় না করে, যেমন শ্রম, যেমন শিক্ষা, যেমন স্বাস্থ্য, আমি যেটার সঙ্গে আমি দুর্নীতি দমন কমিশনের সাথেও দুর্নীতি দমন, নির্বাচন, সংবিধান, সব কিছুর সঙ্গে আছে। তো সুতরাং আমরা যেগুলো ম্যাচিওর কমিশন, আমরা তাদের সঙ্গে কথা বলছি, তাদেরকে বলছি যে আপনারা নারীকে কিভাবে আপনাদের এই কমিশনের রিপোর্টের মধ্যে সম্পৃক্ত করেছেন, কি কি বিষয়টা আপনারা দিচ্ছেন। আমাদের যেটা লেন্স আছে সেটা আমরা যে বিষয়গুলো নারী হিসাবে দেখি ওই বিষয়গুলোকে ওনারা অন্তর্ভুক্ত করেছেন কিনা এবং কি ধরনের রেকমেন্ডেশন দিয়েছেন। তো এইটা আমরা ওনাদের সঙ্গে বলে বসে, যদি গ্যাপ থেকে থাকে তাহলে আমরা বলি যে না, আমরা আর্গু করি যে না, তাহলে এই জিনিসটা কি হলো, এই জিনিসটা থাকা দরকার, আমার মনে হয় এইভাবে আপনি দেখেন। যেমন জেন্ডার বেসড ভায়োলেন্স, হ্যাঁ, আপনি একটা অফিসে গেলেন, একটা কর্মজীবী নারী, অফিসের মধ্যে তার নানান ধরনেরই ভায়োলেন্সের শিকার থাকে। আপনি কি এই জিনিসটাকে দেখছেন বা এইটার ব্যাপারে কি হতে পারে, কিভাবে ব্যবস্থাপনা হতে পারে, কে এটাকে দেখবে, হু উইল বি দ্য হুইসেল ব্লোয়ার, তার নিজের কতখানি অধিকার আছে যে সে কমপ্লেন করতে পারবে এবং তারপরে সে কোনো রকম মানে ভীতির মধ্যে থাকবে না। এই যে তার যে একটা সুন্দর পরিবেশ যেটা তার পাওনা, সেটা ন্যায্য পাওনা, সেটা সে পাচ্ছে কিনা এবং সেটাকে আইডেন্টিফাই করে সেটার জন্য যে রেকমেন্ডেশনটা দেওয়া দরকার সেটা ওনারা দিচ্ছেন কিনা। তো এই জিনিসটা আমরা দেখছি। আমি প্রজনন স্বাস্থ্য নিয়ে প্রশ্ন আবারও ফিরবো আপনার কাছে, একটু মঞ্জুনাহারের কাছ থেকে শুনে আসি। আপনাকে আসলে আমি প্রশ্ন করতে চাই, আজকে প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে নয়, একজন মানবাধিকার কর্মী হিসেবে এবং নারী অধিকার কর্মী হিসেবে আপনি দীর্ঘদিন যে কাজ করছেন, এই যে আমরা বলছি ইনক্লুসিভ বাংলাদেশের কথা এবং এটা বলতে কোনো দ্বিধা নাই যে পট পরিবর্তনের পরে আমরা যে ইনক্লুসিভিটির আশা করেছিলাম সেখানে কিছুটা হলেও আমরা হতাশ হয়েছি এবং এখনও সেই পরিস্থিতির যে খুব পরিবর্তন হয়েছে সেটা না। আমরা আসলে কমিশনের কাছ থেকে, সংস্কার কমিশনের কাছ থেকে কি আশা করি নারীরা? আপনি কি আশা করেন একজন নারী অধিকার কর্মী হিসেবে? আচ্ছা, প্রথমেই আমি বলবো যে আপার সূত্র ধরেই বলবো যে নারীর যে অধিকার সেটা কতটুকু অন্যান্য কর্মসূচিতে প্রতিফলিত হচ্ছে। তাহলে আমি যদি এই কথাটাই ধরি যে আমাদের যে শুধুমাত্র নারী হওয়ার কারণে আমরা যে ভায়োলেন্সের শিকার হই, পথে ঘাটে, অফিসে, তারপরে দেখেন আমরা যে আমাদের কাজ করব, আমার বাচ্চাটা কোথায় রাখবো, তার মানে আমরা যদি ইনক্লুসিভ একটা বাংলাদেশের কথা বলি তাহলে নারী ছাড়া তো একটা দেশ ইনক্লুসিভ না। আমার চরম দারিদ্রতার সীমায় যে নারীটি আছে সে ছাড়াও আমাদের বাংলাদেশ না। তো প্রথমত আমি একজন মানে কর্মী হিসাবে, মানে নারী হিসাবেই আমি বলি, প্রথমে আমি চাইবো যে এটা ফ্ল্যাট হিসাবে নারীকে না দেখা,
কারণ আমাদের মতো সুযোগ পেয়ে বড় হয়ে ওঠা নারীর যে চাহিদা এবং গ্রামীণ নারীর যে চাহিদা সেটা এক না। তো প্রথম আমার চাওয়া হবে একজন অধিকার কর্মী হিসাবে, এই যে আমরা বলি যে ইন্টারসেকশনালিটি, আমাদেরকে এখানে একদম প্লেনভাবে কিছু দেখার সুযোগ নাই। সুতরাং সেটা স্বাস্থ্য সংস্কার হোক, নারীর অধিকার বলেন, সম্পত্তিতে বলেন, তার কর্ম পরিবেশ বলেন, যে আমরা সব সময় ধরেন গার্মেন্টসের কথা বলছি, কিন্তু আরও তো কর্ম পরিবেশ আছে, তারা সেখানে এই মিডিয়ার কথা বলেন, এনজিওর কথা বলেন, কর্পোরেটের কথা বলেন। তার মানে কি আমাদের বিভিন্ন লেয়ার ধরে সংস্কার কমিটিকে কাজ করতে হবে। আর প্রথম কথা, আমরা যদি ইনক্লুসিভ সমাজের কথা বলি, যে শব্দটা সবার আগে আমাদেরকে ধারণ করতে হবে সেটা হচ্ছে ন্যায্যতা। কার কি দরকার, সেই কার কি দরকারের নিড অ্যাসেসমেন্টটা যদি এই সংস্কার কমিটি ঠিকঠাক না করে, তাহলে আমার মনে হয় সে আবারও আমরা একই জায়গায় ঘুরপাক খাবো। এবং একই বিষয় একটু বলি মজুন্নাহার, সবার সব প্রয়োজন হয়তো মেটানো সম্ভব হবে না, কিন্তু একটা গাইডলাইন তো থাকবে এবং প্রায়োরিটি থাকতে হবে যে কোনটা। যদি আমাকে বলেন, যে আমি বলবো যে আমাদের যদি রিসোর্সে এক্সেসটা থাকে, যে আমি যদি পারিবারিক সম্পত্তিতে আমার অধিকারটা পাই, তাহলে কিন্তু আমার জীবন শুরু থেকেই অনেক অনেক ইজি হয়ে যায়। আবার ফিরবো আমি একটু আবার হালিদা হানুমের কাছে ফিরতে চাই। আপনি বলছিলেন যে হুইসেল ব্লোয়ার কে হবে, সেই বিষয়টা নিয়ে ভাবনার বিষয় আছে কর্মপরিবেশের ক্ষেত্রে। দেখেন, এই বিষয়গুলো তো ইতিমধ্যেই আমাদের এই যে হাইকোর্টের একটা রায় ছিল যে প্রত্যেকটা কর্মক্ষেত্রে যৌন নিপীড়ন বিরোধী একটা সেল থাকতে হবে, স্কুলে থাকতে হবে, কলেজে থাকতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানে থাকতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই বিষয়গুলো আসলে ওই যে খানিকটা কাজির গরু কিতাবে আছে, সত্যি নাই, মানে ছিল কিন্তু ইমপ্লিমেন্টেশনটা হয়নি। এখন যেহেতু আমরা আরেকটা পট পরিবর্তনের পর বৈষম্যহীন সমাজের কথা বলছি, সেইখানে কি আমরা এই আশাটা করতে পারি কিনা যে সংস্কার কমিশন এই বিষয়গুলো আসলে সুপারিশ করবে, যে এগুলো যেন শুধুই কাগজে হয়ে না থাকে? রাইট, আমি যেভাবে দেখি যে নারীর জীবনটা একটা সংগ্রাম, আর নারী জন্ম নেয় এমন একটা প্ল্যাটফর্মে যেখানে নারীকে 2 নম্বর হিসাবে দেখা হয়, দ্বিতীয় পর্যায়ের একটা মানুষ হিসাবে দেখা হয়। অনেক সময় মানুষও বোঝা হয় না। আমাদের সেই আফ্রিকার সেই সময়টা যেখানে ইনফ্যান্টিসাইড হতো, মেয়ে হলে মেরে ফেলা হতো, আমরা সেখান থেকে উত্তরণ করে আজকে বাংলাদেশে এসেছি। আজকে আমার ভোটের অধিকার আছে, আজকে আমার শিক্ষার অধিকার আছে, অনেক কিছু আছে। বাট তারপরেও নারী একটা অন্য জায়গায় আছে। সুতরাং এটা যেমন আপনি যদি মনে করি এটা কার কর্তব্য, কার করা দরকার, নারীকে সমান চোখে দেখতে হবে, তার সমান পাওনা দিতে হবে, তাকে সমান শিক্ষা দিতে হবে, তার জীবনে যত কিছু জায়গায় আছে তাকে সমান অধিকার দিতে হবে। সেটা আসবে প্রথম ঘর থেকে। একটা বাবা মা শিখাবে। বাবা মা এখনও খুশি হয় ছেলে হলে, মেয়ে হলে মুখটা মরা। কেন তোমার মুখটা মরা থাকবে কেন? তুমি ছেলেকে যা ইনভেস্ট করবে মেয়েকে তা ইনভেস্ট করো, মেয়ে গিয়ে একইভাবে সাইন করবে, ইফ নট মোর। তো সুতরাং মেয়ে এই বাড়ির থেকে যদি বাবা মাই মেয়ে আর ছেলেকে সমানভাবে না দেখে, তাহলে আমরা কোথায় গিয়ে ঠেকব? আমি একটু আমার নিজের কথা বলি। আমার মা ডাক্তার, আমার বাড়িতে কিন্তু আমরা ভাই বোন সবাই নারীকে সম্মান দিতে শিখেছি। আমার ভাইরা দে আর গুড হাজব্যান্ডস, কেন তারা দেখেছে আমার বাবাকে টু বি এ গুড হাজব্যান্ড। মা ডাক্তারি করেছে, আমাদের সবাইকে বাবা ট্রেনিং দিয়েছেন, বাবা সব কিছু। এই অবস্থানটা যদি বাড়িতে থাকে, মেয়েকে আর ছেলেকে যদি সমান চোখে দেখা হয়। আমি ডাক্তারি পড়তে গেলাম, বাবা কোনোদিন মানা করেনি, মা মানা করেনি। আমি রংপুর থেকে ঢাকায় এসে পড়েছি। এই যে নারীর অবস্থানটাকে সমানভাবে দেখা, ছেলে আর মেয়েকে এক সমানভাবে দেখা। অন্য পক্ষে একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন, ফিরছি বিরতির পর। স্বাগত অন্য পক্ষে। আজ কথা বলছি অন্য পক্ষে, নারী সংস্কার কমিশন নারীর প্রত্যাশা পূরণ করবে কি এই বিষয়ে। মজুমদার, আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাইছি, যদি একদম আপনি আমাকে একটু আপনাকে বলি যে আপনি আমাকে একদম পয়েন্ট আকারে, বুলেট পয়েন্ট যেটাকে বলি আমরা, যে আমরা এই আসলে আশা করি। কারণ হালিদা হানুম কতখানি বলবেন বা বলতে পারবেন সেটি তো নিশ্চয়ই তার কিছু এমবার্গো থাকবে, কিন্তু আমরা আসলে কি চাই, যদি আমি একদম, আপনি বলছিলেন সম্পত্তিতে নারীর অধিকার, এরকম যদি কিছু বিষয় আমরা তুলে ধরি যে এই
বিষয়গুলো আসলে একদম। আমি সম্পত্তিতে যাওয়ার আগে আমি একটা কথা বলতেই চাই যে আমাদের একটা ভালো বাল্য বিয়ের একটা আইন ছিল, সেটা স্পেশাল একটা ক্লজ দেয়া হয়েছে। আমি একেবারেই বলবো যে এই ক্লজটা যেন উঠিয়ে নিয়ে যায়, যে বিশেষ কারণবশত 18 বছরের নিচে। এইটা একদম সর্বনাশের একটা মূল কারণ হচ্ছে, যে কারণে আমাদের ম্যাটারনাল ডেথ বেড়ে যাচ্ছে, জেন্ডার বেসড ভায়োলেন্স বেড়ে যাচ্ছে। সো এইটা আমার একদম স্পেসিফিক সুপারিশ। সেকেন্ড, আমি বলবো যে যত দূরের কঠিন দুরূহ যাত্রা হোক না কেন, এই নারী সংস্কার কমিটি যেন সম্পত্তিতে উত্তরাধিকার এবং বাংলাদেশে যে নারী উন্নয়ন নীতিমালা আছে নামমাত্র, আমি এই মানে ইথারেই বলছি যে নামমাত্র, সেই নারী উন্নয়ন নীতিমালাটা কি অবস্থায় আছে সেটা তারা আলোর মুখ দেখে অথবা আমাদের সামনে আলোর মুখ দেখে সেটা সংস্কার করা হোক। মানে এই সরকার, মানে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তার যে চাওয়া ম্যান্ডেট, সেই আলোকেই সেটা হোক, নারীদের সাথে কনসালটেশন করা হোক এবং গ্রামীণ থেকে শহর। কারণ আমি আগেই বলেছি যে আমরা কোনো কিছু ফ্ল্যাটলি দেখলে হবে না, যে কারণে আমাদের কাজগুলো ভালো হয় না, আউটকাম ভালো আসে না। সুতরাং এই নারী উন্নয়ন নীতিমালা আমাদেরকে দেখতে হবে, সেটা আসলেও কি আসলে যা আমরা কমিট করেছিলাম সিডোতে, বেইজিং প্ল্যাটফর্মে, সেটা কতটুকু বাংলাদেশ সরকার বিগত আমলের কত দূর টেনে নিয়ে যেতে পেরেছে, রিজার্ভেশন রাখা। সো আমার মনে হয় এইগুলো যদি আমরা করি। আর একটা জিনিস, আমাদের নারীর প্রতি সেফটি সিকিউরিটিতে আমাদের আরো কনসার্ন, এটা একদম আর্জেন্ট ইস্যু। আমি এখনই বলবো যে এই মানে এখনই এটা নেওয়া উচিত, না হলে আমরা যতই বলি পলিসি প্রোগ্রাম করি, একটা মা বাবা কিন্তু তার মেয়েকে স্কুলে দিবে না। কেন দিবে? যে আমার মেয়ে যদি রাস্তায় গেলে যদি হ্যারাস হয়, তাহলে সেই মাটা হয়তো স্কুলেও দেবে, কিন্তু তারপরে আর বেশি দূর বাড়তে পারবে না এবং ফ্রি মুভমেন্টটা হবে না। এটা একটা কিন্তু বড় কারণ, ইটস নট অনলি আর্লি ম্যারেজ, এইটাও কিন্তু একটা বড় কারণ যে আমাদের মেয়েরা ড্রপ আউট হচ্ছে। গেল আর একটা কথা, নিশ্চয়ই আমিও আপার মতো খুব আশাবাদী মানুষ, নইলে আমরা এখানে বসেছি কেন এই টেবিলে, এটা আমি বারবার বলি। কিন্তু এখানে আসার জন্যে যেরকম পরিবারের দায়িত্ব আছে, সমান দায়িত্ব আমার রাষ্ট্রের আছে। আমি চাই এই নারী সংস্কার কমিটি অ্যাটলিস্ট এই রাষ্ট্রের দায়িত্বগুলো তুলে ধরুক, তাহলেই কিন্তু অনেকটা। আর একটা জিনিস, আমাদের অনেক কিছু কিন্তু আছে, আমাদের করাপশন, এটা বলতেই হবে, করাপশন, এই জিনিসগুলো আমাদেরকে শক্ত হাতে দমন করতে হবে। নাইলে আমরা যতই বলি যে আমাদের কালচারাল সমস্যা, কিন্তু কালচারাল সমস্যার পাশাপাশি আমি যদি গভর্নেন্স মেকানিজম স্ট্রং না করতে পারি, তাহলে আসলে কিছুই হবে না। আমাদের স্কুলে অনেক কিছু আছে আপা, আপনি জানেন, আমাদের কারিকুলাম আছে, সবকিছু আছে, শিক্ষকরা কতটুকু ইমপ্লিমেন্টেশন অথবা শিক্ষকরা কতখানি। সুতরাং এই জিনিসগুলো আমার চাওয়া। এবং আরেকটা চাওয়া, এটা কি শেষটা একদম, আরেকটা চাওয়া বিশেষ করে আপার কাছে। আপা, আমি বলবো যে এই সেক্টরে আমার শিক্ষকও বটে তিনি, তো আমি বলবো আমাদের 5th হেলথ সেক্টরাল প্রোগ্রামটা দ্রুত শুরু করার। আমাদের 23 সাল থেকে গ্রামীণ মেয়েরা কোনো সেবা পাচ্ছে একদম। এখন আমি প্রজনন স্বাস্থ্যের জায়গা থেকে আপনার কাছে জানতে চাই যে এটা আসলে কতখানি এখানে ইনক্লুড করা হয়েছে এবং কতখানি গুরুত্বের সাথে ইনক্লুড করা হয়েছে, এটা দিয়ে শেষ করতে চাই। প্রজনন স্বাস্থ্য অনেক গুরুত্বের সঙ্গে করা হয়েছে, এই কারণে যে আমরা অ্যাডোলেসেন্টকে দেখছি আমরা, এবং এই যে অ্যাডোলেসেন্টের যে সিকিউরিটি, সোশ্যাল সিকিউরিটি, আমরা একটা অ্যাডোলেসেন্টকে শিক্ষা দিতে পারবো না যদি সেই স্কুলে না যেতে পারে। যদি সেই স্কুলে না যেতে পারে, তার যদি আগে বিয়ে দিয়ে দিই, তাহলে সে লেখাপড়া করতে পারবে না, সে লেবার ফোর্স পার্টিসিপেট। যার হাতে পয়সা নেই সে তো কোনো ডিসিশন মেকিং করতে পারবে না। আর যার 18 বছর হয়নি, 16 বছর হচ্ছে, এর মধ্যে সে প্রেগনেন্ট হয়ে গেছে, সে তো আর কোনো পথে আগাতে পারবে না। সুতরাং একটা নারীর যে উন্নয়নের যে দিকগুলো আছে, তার জীবনের সবগুলো দিককেই কিন্তু আমরা দেখব এবং সবগুলো সম্বন্ধেই রেকমেন্ডেশন থাকবে, স্ট্রং রেকমেন্ডেশন থাকবে, এতে কোনো সন্দেহ নাই। এবং তবে একটা জিনিস আমাদের যেটা খুব প্রয়োজন, সেটা হলো যে যারা ডিসিশন মেকার, যারা পলিসি মেকার, যারা প্রোগ্রাম প্ল্যানার এবং ইমপ্লিমেন্টার, তাদের
মাথায় থাকতে হবে যে নারী যে পিছিয়ে পড়া দুইটা ভাগের মধ্যে তাকে সমান জায়গায় নিয়ে আসতে হবে। তিনি সেমতো লেভেল প্লেইং ফিল্ডে নেই, সেটা মাথায় রেখে কাজ করতে হবে। সেটা মাথায় রেখে আমরা যেটা অ্যাফার্মেটিভ অ্যাকশন বলে থাকি, যে পিছিয়ে আছে তাকে আমার সমানে একটু বেশি করে ঠেলে তাকে সমানে এগিয়ে নিয়ে যায়। তার জন্য বেশি প্রচেষ্টা দিতে হবে, তার জন্য বেশি ফিনান্স দিতে হবে, তার জন্য প্রোগ্রামটাকে সুন্দর করে লিখতে হবে, মনিটর করতে হবে, মনিটর না করলে কি শাস্তি হবে সেটাও বলতে হবে, না হলে পরে ইমপ্লিমেন্টেশন হবে না। সুতরাং এই জিনিসগুলোকে খুব সুন্দর করে লেখা হবে, কিভাবে ইমপ্লিমেন্টেশন হবে সেটা হবে, এবং ওটার তিনটা টাইম প্ল্যান থাকবে। একদম, একটা হচ্ছে যে ইমিডিয়েট আমরা এই মধ্যবর্তী একটা, এবং একটা মধ্যবর্তী আর একটা স্বপ্ন, যেটা বলেন যে আমাদের স্বপ্ন, আমাদের স্বপ্ন, যে স্বপ্ন নিয়ে আমরা আজকে বড় হয়েছে, নিজেদের জীবনে বলেছেন, রাইট, শিরিন বলেছে, আমরাও তাই বলি, আমাদের নিজেদের স্বপ্ন দেখি তো আজকে আমরা নিজেরা এসেছি। একদম একদম আজকে আমি যদি আমাদের মা বাবার স্বপ্ন না থাকতো, আমাদের স্বপ্ন না থাকতো, আজকে এখানে বসে তো আমরা কথা বলতে পারতাম না। নিজেদের স্বপ্নটাই অনেক বড়, এইজন্য নারীদের এজেন্সি তৈরি করতে হবে, নারীদের বলতে হবে, চিল্লাতে হবে তাদের। অনেক ধন্যবাদ খালিদা হানুম আক্তার, এবং অনেক ধন্যবাদ মঞ্জুর নাহার। আমরা অপেক্ষা করে আছি 15 তারিখে কমিটির সংস্কার কমিটির প্রতিবেদনটি পেলে হয়তো আমরা আরো বিস্তারিত জানতে পারবো, এবং সেটির জন্য আমরা খুবই এক্সাইটেড। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ ডিবিসি এবং আপনাকে। এই ছিল আজকের অন্য পক্ষে। থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।